লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 আলো। আর আলোর আজ হচ্ছে আমাদের 18 নাম্বার ক্লাস। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানব চক্ষু সম্পর্কে। দেখো, ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো জায়গাতেই কিন্তু চোখ সম্পর্কে জানতে হয়। যেমন ধরো আমাদের ফিজিক্যাল সায়েন্সে আলো চ্যাপ্টারে জানতে হয়, ঠিক তেমনই তোমাদের লাইফ সায়েন্সেও দেখবে যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু এই চোখ সম্পর্কে জানতে হবে। তো আমরা এটাকে এমনভাবেই পড়বো যাতে করে জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান দুটোর জন্যই পুরো বিষয়টা কভার হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, চোখের এই যে টপিকটা আমাদের আছে, এই টপিকটাকে আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব। আজকের ক্লাসে আমরা জানবো চোখের বিভিন্ন অংশ আর প্রত্যেকটা অংশের কাজ। আর ঠিক এর পরের ক্লাসে আমরা জানবো মেন জায়গাটা, মানে যেটা হচ্ছে উপযোজন কি, চোখের বিভিন্ন রোগগুলো কি, মানে হাইপারম্যাট্রোপিয়া কি, মায়োপিয়া কি, তারপর কোন রোগটা হলে আমরা কোন লেন্স ব্যবহার করলে সেই রোগটা ঠিক হয়ে যাবে, কেন ঠিক হবে, কেন রোগগুলো হয়, এই সমস্ত টপিকগুলো জানবো আমরা পরের ক্লাসে। তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও, শুরু করে ফেলো, আর মাথায় একদম ওপরে হেডিং করে ফেলো মানব চক্ষু। ঠিক আছে, তো বইয়েতে তুমি বইটা খুলতে পারো, বইয়ে বিভিন্ন জায়গাগুলো আছে ওগুলো দাগ দিয়ে দেখে নিতে পারো, অথবা এই পুরো জায়গাটা আগে বলি তারপর স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে পরে খাতায় লিখে নেবে ভালো করে গুছিয়ে একদম। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের এদিকে আঁকাই আছে একটা ছবি, যেটা হচ্ছে আমাদের মানুষের চোখ। এবার মানুষের চোখের কেমন ভাবে ছবিটা আঁকা আছে, যেমন ধরো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে এই যে আমার চোখটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটা কি এখানে আছে? না, এই ছবিটা কিন্তু এখানে নেই। ভালো করে শুনবে, এই যে আমার চোখটা আছে, এই চোখটাকে ধরো এই বরাবর আমি কেটে দিলাম, যদিও আমি কাটবো না, ধরো আমি এরম ভাবে কেটে দিলাম, এরম ভাবে সোজা আমি এই চোখটা বরাবর এরকম চালিয়ে দিলাম একটা চাকু। যদি চালিয়ে দিই, এই পুরো অঞ্চলটা খুলে বেরিয়ে চলে আসবে, এইটা খুলে বেরিয়ে চলে গেল। যদি আমি এদিকে ঘুরি, তাহলে যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ সেটা কি এখানে আঁকা আছে, অর্থাৎ এটা হচ্ছে চোখের লম্বচ্ছেদের ছবি। কেমন ভাবে লম্বচ্ছেদ করা আছে, আমি এভাবে দাঁড়িয়ে আছি, এই অঞ্চল বরাবর একটা চাকু চালিয়ে দেওয়া আছে, এই অঞ্চলটাকে খুলে আমি পকেটে ভরে নিলাম, বাকি যে অঞ্চলটা দেখতে পাচ্ছি সেই পুরো অঞ্চলের ছবিটাই হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে চোখের লম্বচ্ছেদের ছবি। তো আগে আমরা কি করব, আজকের ক্লাসে আমি তোমাকে আবার বললাম যে আজকে আমরা কি করব না, চোখের বিভিন্ন অংশ এবং তাদের কাজগুলো সম্পর্কে জানবো। চোখের বিভিন্ন অংশ এবং তাদের কাজগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা কিছু অংশ জানবো, তাদের কাজ দেখবো, তারপর বাকি অংশগুলো একে একে আমরা দেখবো। ঠিক আছে, চলো দেখো, এই যে চোখের আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরো অঞ্চলটা, এটাকে আমরা এক কথায় বলি অক্ষিগোলক। মানে আমি যদি এরকম হাতে করে ধরে আমার চোখটাকে এরকম বাইরে বার করে নিই, তাহলে দেখতে হবে কেমন, ফুটবলের মতো, গোলকের মতো। তো এই গোলকের মতো যেটা দেখতে হবে, এটাকে আমরা এক কথায় বলবো অক্ষিগোলক। অর্থাৎ চোখের এই পুরোটাকে আমরা এক কথায় কি বলি, অক্ষিগোলক। এইবার এই অক্ষিগোলকের কোন অংশটা আমরা দেখতে পাই, তুমি যে আমার চোখটা দেখতে পাচ্ছ, তো আমার চোখের কোন অংশটুকু তুমি দেখতে পাচ্ছ, আমার চোখের শুধুমাত্র এই অংশটুকুই তুমি দেখতে পাচ্ছ, বাকি যে অংশটা এটা চোখের ভিতরের অঞ্চল, এটাকে তুমি দেখতে পাচ্ছ না। চোখের এই যে সামনের ফ্রন্ট, এই অঞ্চলটাকে আমরা দেখতে পাই, বাকি এই যে পুরো এতটা অঞ্চল এটা ভিতরের দিকে আছে, এই ভিতরের দিকে আছে, এটাকে আমরা দেখতে পাই না। ঠিক আছে, তাহলে এই চোখের এই যে গোলকটা, চোখের যে গোলক বা চোখ দেখতে হচ্ছে গোলকের মতো, যেটাকে আমরা এক কথায় বলি অক্ষিগোলক, মানে ফুটবলের মতো। এই চোখটাকে নিয়ে বাইরে বার করে নিই, দেবে এটা ফুটবলের মতো, ছোট্ট মতো একটা ফুটবলের মতো দেখতে হচ্ছে, যেটাকে আমরা বলছি অক্ষিগোলক। এই অক্ষিগোলকের খুব সামান্য অংশই আমরা দেখতে পাই, যেটা দেখতে পাচ্ছ খুব সামান্য অংশই দেখতে পাই, বাকি অঞ্চলটাকে কিন্তু আমরা দেখতে পাই না। এইবার চলে এসো যে চোখের বিভিন্ন অংশ এবং তাদের বিভিন্ন কাজগুলো কি কি। প্রথমে আমরা কিছু কিছু অংশ জানি। দেখো, তুমি আমার চোখের যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, একদম তার ওপরের লেয়ার, মানে এই যে চোখের একদম যে ওপরে একটা লেয়ার আছে বা একটা স্তর আছে, যেই স্তরটাকে আমরা বলছি কনজাংটিভা। এই যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে স্তর একদম বাইরে, এই স্তরটাকে আমরা কি বলছি, কনজাংটিভা। কনজাংটিভা, কনজাংটিভা। এই কনজাংটিভা কিন্তু বাবা পুরো চোখটা জুড়ে নেই কো। চোখের যে অংশটা প্রকৃতিতে মুক্ত আছে, মানে এই যে চোখের যে অঞ্চলটা আমার প্রকৃতিতে মুক্ত আছে, এই অঞ্চলটার সামনেই কিন্তু এই কনজাংটিভা লেয়ারটা আছে। দেখো, কনজাংটিভা লেয়ারটাকে এদিকে কিন্তু আর আঁকা নেই, মানে কনজাংটিভা কিন্তু পুরো চোখের লেয়ার না। চোখের যে অঞ্চলটা প্রকৃতিতে মুক্ত থাকে তার সামনের যে লেয়ার, সেই লেয়ারটা বা সেই স্তরটাকেই আমরা বলবো কি না, কনজাংটিভা। কি বলবো, কনজাংটিভা। এইবার হচ্ছে চোখের অ্যাকচুয়ালি বাইরের লেয়ার কোনটা। কনজাংটিভা তো হচ্ছে না, কারণ কনজাংটিভা সামান্য অঞ্চল জুড়ে আছে,
পুরোটা অঞ্চল জুড়ে নেই, পুরো জায়গাটা জুড়ে নেই, সামান্য অঞ্চল জুড়ে আছে, তার মানে এটা কিন্তু চোখের বহিস্তর বা বাইরের লেয়ার হচ্ছে না। তাহলে চোখের বাইরের লেয়ার কোনটা? দেখতে পাচ্ছি এই যে অঞ্চলটা যেটা আমি দেখাচ্ছি তোমাকে, এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে কি না চোখের বাইরের লেয়ার। এই চোখের বাইরের লেয়ারটার দুটো নাম আছে। চোখের বাইরের লেয়ার, কিন্তু বাইরের লেয়ারটা কি আমরা দুটো নামে রাখি। কি? চোখের বাইরের লেয়ারটার এই পিছনের দিকের অংশটা, মানে যেটাকে আমরা দেখতে পাই না, সেটাকে আমরা বলি স্ক্লেরা। কি নাম? স্ক্লেরা। আর চোখের যে বাইরের স্তর, তার যে সামনের দিকের অংশটা, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি কর্নিয়া। খুব ইম্পর্টেন্ট নাম কিন্তু কর্নিয়া। ঠিক আছে, তাহলে চোখের একেবারে বাইরে যেটা প্রকৃতিতে মুক্ত আছে, সেই বাইরে যে স্তর আছে তার নাম কনজাংটিভা। কনজাংটিভা পুরো অঞ্চল জুড়ে নাই। তাহলে চোখের বাইরের স্তরের নাম কি? চোখের বাইরের স্তরের দুটো নাম আছে। চোখের বাইরের স্তরের সামনের অঞ্চলটাকে বলে, সামনের অংশটাকে আমরা বলি কর্নিয়া, পিছনের অংশটাকে আমরা বলি কি না স্ক্লেরা। কি বলি? স্ক্লেরা। এইবার দেখো, দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। এটা নিশ্চয়ই বলতে হবে না, এই যে এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। এবার দেখো এই যে কর্নিয়া আর লেন্স, কর্নিয়া আর লেন্স এর মাঝে দেখো এদিকে একটা অঞ্চল, এদিকে একটা অঞ্চল, এরকম ভাবে শাটারের মতো কাজ করছে, শাটারের মতো কাজ করছে এইটা আর এইটা। এই দুটোকে আমরা এক কথায় বলি আইরিস। কি নাম? এই দুটোর নাম হচ্ছে আইরিস। আগে অংশগুলো বলে দিই, তারপর তাদের কাজগুলো বলছি, ঠিক আছে? তাকে ভালো করে শুনবে। এই যে এই শাটারের মতো অংশটা, এই শাটারের মতো অংশটা, এই দুটোকে আমরা কি বলছি না আইরিস। আর এই দুটো আইরিসের মাঝে যে ফাঁকা অঞ্চলটা, এই ফাঁকা অঞ্চলটাকে আমরা বলি তারারন্ধ্র। কি বলি? তারারন্ধ্র। চলো আগে আমরা এইটুকু যে কটা অংশকে লিখেছি তাদের কাজগুলো সম্পর্কে জেনে নেব, তারপর আবার বাকিগুলো দেখব। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা 5টা দেখো দেখতে পেয়েছি। একদম চোখের বাইরের স্তর প্রকৃতিতে মুক্ত আছে, মানে আমাকে তুমি যদি দেখতে পাও আমার চোখটা, চোখের একদম বাইরের যে লেয়ারটা সেটার নাম হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা পুরোটা জুড়ে নাই। চোখের পুরো অঞ্চল জুড়ে যে স্তর আছে তার দুটো নাম। ভিতরের দিকে যেটা ভিতরের দিকে আছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে স্ক্লেরা। যেটা বাইরে আছে ঠিক কনজাংটিভার পরে, ঠিক কনজাংটিভার পরে তার নাম হচ্ছে কি না কর্নিয়া। কি নাম? কর্নিয়া। তারপরে কর্নিয়া আর লেন্স এর মাঝে একটা শাটারের মতো অংশ আছে যার নাম হচ্ছে আইরিস। আর এই দুই শাটারের মাঝে ফাঁকা অঞ্চলটাকে আমরা বলি কি না তারারন্ধ্র। কি বলি? তারারন্ধ্র। চলো এবার এদের কাজগুলো দেখে নাও। বুঝতেই পারছো তুমি কোথায় কোনটা আছে দেখলেই বুঝে যাবে এদের কাজ। প্রথমে দেখো কনজাংটিভা, একদম বাইরের স্তর। তো বাইরের স্তর মানে তার কাজ কি হবে? তার প্রথম কাজ হচ্ছে কর্নিয়াকে রক্ষা করা, কারণ কর্নিয়ার বাইরে সে আছে। তাহলে কনজাংটিভার প্রথম কাজ হচ্ছে কি না কর্নিয়াকে রক্ষা করা। আর 2 হচ্ছে কনজাংটিভার কাজ হচ্ছে ধুলো বালি পোকা মাকড় এই সমস্তগুলো তো আমাদের চোখে যায়। কখনো কখনো চোখে একটা পোকা ঢুকে গেল, তো সেটা কি ঢুকে ভিতর দিকে ঢুকে চোখের এই জায়গায় প্রবেশ করে যাবে? কখনোই করবে না। কে আটকাবে? কনজাংটিভা আটকাবে। বা ধুলোবালি যখন আমাদের চোখে ঢুকছে, সেই ধুলোবালিটা চোখের ভিতরে এন্ট্রি হতে দেয় না। কে হতে দেয় না? কনজাংটিভা। তাহলে কনজাংটিভার মেন কাজ কি? কনজাংটিভার মেন কাজ হচ্ছে কর্নিয়াকে রক্ষা করা। কর্নিয়া লিখে দিয়েছি, কর্নিয়া। চলো, কর্নিয়াকে রক্ষা করা। আর একটা কি? ধুলোবালির হাত থেকে চোখকে রক্ষা করা। দেখো ওটাই লেখা আছে যে কর্নিয়াকে ধুলোবালি এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা, এটাই হচ্ছে কার কাজ? কনজাংটিভার কাজ। তাহলে কনজাংটিভার গল্প আমাদের শেষ হয়ে গেল। এবার চলে এসো তারপর স্ক্লেরা। স্ক্লেরা, এই যে স্ক্লেরা, এই যে বাইরের দিকে পিছনের দিকে চোখের বহি আবরক যেটা ভিতরের দিকে আছে তার নাম হচ্ছে স্ক্লেরা। দেখো কি লেখা আছে, বহি আবরকের 5/6 অংশ যা অক্ষিগোলকের বাইরের দিকে অবস্থিত। স্বাভাবিক, এই চোখের 5/6 অংশ মানে 6 ভাগের 5 ভাগ তো পিছন দিকে আছে। আমরা দেখতে পাচ্ছি তো সামনের এইটুকু অঞ্চল, পিছন দিকে তো অনেকটা জায়গা পড়ে আছে। সেই পুরো অঞ্চলটা জুড়ে কে আছে না স্ক্লেরা আছে। কে আছে? স্ক্লেরা। ভালো করে দেখো, বহি আবরক, স্ক্লেরা কিন্তু বহি আবরক, আবার কর্নিয়াও বহি আবরক। স্ক্লেরা কোনটা? যেটা 5/6 অংশ আছে, মানে 6 ভাগের 5 ভাগ কিন্তু স্ক্লেরা আছে। কোন দিকে? পশ্চাৎ ভাগে, পিছনের দিকে আছে, বাইরের দিকে অবস্থিত। তারপরে কি? এই যে স্ক্লেরা, এই স্ক্লেরার কালার কেমন? এই যে স্ক্লেরা, এই স্ক্লেরা হচ্ছে সাদা এবং অস্বচ্ছ। কেমন? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সাদা এবং অস্বচ্ছ। আর স্ক্লেরার কাজ কি? স্ক্লেরার কাজ হচ্ছে করোয়েডকে রক্ষা করা। করোয়েড কোনটা? আচ্ছা, স্ক্লেরার পরে এই যে কালো মতো অঞ্চলটা, একটু পরে আমি ওর নামটা লিখবো, এর নাম হচ্ছে করোয়েড। তাহলে স্ক্লেরার ভিতরে করোয়েড আছে, তো করোয়েডকে রক্ষা করাই হচ্ছে কি কাজ না স্ক্লেরার কাজ। ডান। তারপর দেখো কর্নিয়া। কর্নিয়া কোনটা?
কর্নিয়াও তো বাবা বহিরাবরক, স্ক্লেরা যদি বহিরাবরক হয় তাহলে কর্নিয়া কি? কর্নিয়াও বহিরাবরক। সামনের দিকটাকে আমরা কর্নিয়া বলি, সেটাই লেখা আছে। বহিরাবরকের 1/6 অংশ, মানে 6 ভাগের মাত্র 1 ভাগ কিন্তু কর্নিয়া, বাকি 5 ভাগ হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা কর্নিয়া একই ব্যক্তির দুই নাম। ভিতরের দিকেরটাকে আমরা বলছি স্ক্লেরা, বাইরের দিকেরটাকে আমরা বলছি কর্নিয়া। কর্নিয়া কতটা অঞ্চল জুড়ে আছে? 1/6 অংশ, মাত্র 1 ভাগ 6 ভাগের। 6 ভাগের 1 ভাগ কে আছে? না কর্নিয়া আছে, যা অক্ষিগোলকের সামনের দিকে অবস্থিত। এই অক্ষিগোলকের সামনের দিকে অবস্থিত। তারপর কি খুব ইম্পর্টেন্ট, কর্নিয়া স্বচ্ছ আবরণী। আমরা যতগুলো আবরণী দেখতে পাবো চোখের, আমরা তো এখনো পর্যন্ত একটা আবরণী পেয়েছি। কোনটা? না একটা যে স্ক্লেরা আর কর্নিয়া, যদিও একই ব্যক্তির দুই নাম, স্ক্লেরা আর কর্নিয়া এই দুটো নাম পেয়েছি। তো স্ক্লেরা এবং কর্নিয়ার মধ্যে দেখো কি লেখা আছে, এটি স্বচ্ছ আবরণী। কে স্বচ্ছ আবরণী? কর্নিয়া। এই যে কর্নিয়া, এই কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, জলের মতো স্বচ্ছ, স্বচ্ছ আবরণী। ঠিক আছে। তারপর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ এর মাধ্যমেই আলো চোখের মধ্যে প্রবেশ করে। স্বাভাবিক, যদি কর্নিয়া স্বচ্ছ আবরণী হয় তাহলে বাইরে থেকে যখন আলো এই চোখের মধ্যে আসবে তাহলে কার মাধ্যমে প্রবেশ করবে? এই যে কর্নিয়া, এই কর্নিয়ার মাধ্যমে কিন্তু আলো চোখের মধ্যে প্রবেশ করে। খুব ইম্পর্টেন্ট লাইন যে এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। ইম্পর্টেন্ট লাইন। কি লাইন? কর্নিয়া হচ্ছে কি? স্বচ্ছ আবরণী। যতগুলো আবরণী আমরা এর পরে পাবো, এরপরেও দেখবে আমরা আরো দুটো আবরণী পাবো, একটার নাম কোরোয়েড, একটার নাম রেটিনা। তো দুটোই কিন্তু অস্বচ্ছ। স্বচ্ছ কোনটা? স্বচ্ছ আবরণীর নাম হচ্ছে কিন্তু কর্নিয়া। আর কর্নিয়া যেহেতু স্বচ্ছ তার জন্য কিনা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ এর মধ্য দিয়ে আলো যেতে পারে। অ্যাকচুয়ালি এর মধ্য দিয়েই আলো চোখের ভিতরে প্রবেশ করে। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ এর মধ্য দিয়েই আলো চোখের মধ্যে প্রবেশ করে। দেখো এটুকু নিয়ে কোনো সমস্যা? ফার্স্ট কনজাংটিভা। কনজাংটিভা একদম চোখের বাইরে আছে। ধুলোবালির হাত থেকে এবং পোকামাকড়ের হাত থেকে, ঘর্ষণজনিত আঘাতের হাত থেকে চোখটা মন গেল একটু রগড়ে দিলাম। তো এই যে ঘর্ষণজনিত আঘাত, এই জায়গা থেকে রক্ষা করে কি? চোখকে রক্ষা করে কে? না কনজাংটিভা। তারপরে চোখের একদম যে বহিরাবরক, বহিরাবরকের দুটো নাম, ভিতরের দিকেরটার নাম স্ক্লেরা, বাইরের দিকেরটার নাম হচ্ছে কর্নিয়া। স্ক্লেরা কেমন? স্ক্লেরা ভিতরের দিকে আছে, তো স্বচ্ছ হওয়ার কোনো দরকার নেই, এদিক থেকে নিশ্চয়ই আলো আসবে না, আলো সামনে থেকে যাবে। তো স্ক্লেরা কেমন? অস্বচ্ছ এবং সাদা। কর্নিয়া কেমন? স্বচ্ছ। স্ক্লেরার কাজ কি? স্ক্লেরার ভিতরে করোয়েড আছে, তো স্ক্লেরার কাজ করোয়েডকে রক্ষা করা। কর্নিয়ার কি কাজ? কর্নিয়া যেহেতু স্বচ্ছ তার জন্য আলোক রশ্মি কর্নিয়ার মাধ্যমে চোখে প্রবেশ করে, অর্থাৎ কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, আর কর্নিয়া হচ্ছে স্বচ্ছ আবরণী। চলো এতদূর পর্যন্ত কোনো সমস্যা? নেক্সট হচ্ছে আইরিস। আইরিস কোনটা? এই যে বললাম দুটো শাটারের মতো অঞ্চল, এই একটা শাটারের মতো অঞ্চল, এই একটা শাটারের মতো অঞ্চল, এই শাটার দুটোকে বলা হচ্ছে কি? না আইরিস। কি? আইরিস। আইরিসের কি কাজ? দেখো কি লেখা আছে, তারারন্ধ্রকে ছোট বড় করে। ভাবো এই আইরিসটা কিন্তু এরকম কাছে আসতে পারে, দূরে যেতে পারে, কাছে আসতে পারে, দূরে যেতে পারে। তাহলে যদি আইরিসটা এরকম ভাবে কাছে আসে তাহলে তারারন্ধ্রটা ছোট হয়ে যাবে, আর যদি দূরে চলে যায় তাহলে তারারন্ধ্র বড় হয়ে যাবে। তাহলে আইরিসের কাজ হচ্ছে তারারন্ধ্রকে ছোট করা, তারারন্ধ্রকে বড় করা। ঠিক আছে। আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। এবার দেখো এই আইরিসের যে এই যে ফাঁকা জায়গায় তারারন্ধ্র আছে, এই যে ফাঁকা গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে দিয়েই তো আলো চোখের মধ্যে প্রবেশ করবে। তাহলে আইরিস যদি ছোট হয় তাহলে তারারন্ধ্র ছোট, আইরিস যদি কাছাকাছি আসে তাহলে তারারন্ধ্র ছোট হয়ে যাবে, আইরিস যদি দূরে চলে যায় তাহলে তারারন্ধ্র বড় হয়ে যাবে। তাহলে যদি আইরিস কাছে আসে তারারন্ধ্র ছোট হবে, তারারন্ধ্র ছোট হলে তো বাবা কম আলো ভেতরে যাবে। আর যদি আইরিস বড় হয়ে যায় তাহলে তারারন্ধ্র বড় হয়ে যাবে, তো প্রচুর আলো চোখের ভেতরে যাবে। তার মানে এই যে আইরিস, আইরিস কি করে? তারারন্ধ্রকে ছোট বড় করে। তার মাধ্যমে কি করে? তার মাধ্যমে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে, মানে কতটা আলো চোখে যাবে আর কতটা আলো চোখে যাবে না এইটাকে নিয়ন্ত্রণ করে। ধরো তুমি দাঁড়িয়ে আছো, হঠাৎ করে একটা বিশাল আলো তোমার চোখে এলো, আমরা চোখগুলোকে একদম ছোট 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 করে ফেলি, বা আমাদের চোখের মধ্যে আইরিসটা কি হয়ে যায়? কাছাকাছি চলে আসে। তারপরে তারারন্ধ্রটা কেমন হয়ে যায়? ছুটি বাড়া হয়ে যায়, তার জন্য কম আলো চোখের মধ্যে যায়। আবার যেখানে আলো কম সেখানে আমাদেরকে দেখতে গেলে কি হয় না, আইরিসগুলো বড় হয়ে যায়, আইরিসগুলো দূরে দূরে চলে যায়, তখন তারারন্ধ্র আকারে বড় হয়ে যায়, তখন প্রচুর আলো চোখের মধ্যে প্রবেশ করে। কি বললাম বুঝতে পারলে? চলো ক্লিয়ার এত দূর পর্যন্ত। তারপর হচ্ছে কি না তারারন্ধ্র। তারারন্ধ্র কোনটা? বুঝতেই পারছো, দুই আইরিসের মাঝের ফাঁকা স্থান। এটা কি? এটা প্রয়োজন মতো ছোট বড় হলে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে তারারন্ধ্র বা আইরিস দুজনেরই কাজ কিন্তু কি না আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করা। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলে, ধরো এরকম অপশন দেওয়া আছে যে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে কে? তারারন্ধ্রও আছে, আইরিসও আছে। সেক্ষেত্রে আনসার কি হবে? সেক্ষেত্রে আনসার কিন্তু তারারন্ধ্র হবে, কারণ তারারন্ধ্রই কিন্তু আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করছে। সে ছোট হলে কম আলো যাবে, সে আকারে বড় হয়ে গেলে বেশি আলো যাবে। আইরিস কি করে? আইরিসের মেন কাজ তারারন্ধ্রকে ছোট বড় করা,
আর তারারন্ধ্রের মেন কাজ কি? আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করা। তার জন্য যদি আমাদের অপশনে থাকে যে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে কে, যদি তারারন্ধ্র বা আইরিস দুটোই অপশনে থাকে তাহলে তারারন্ধ্র হবে। আর যদি অপশনে তারারন্ধ্র থাকে তো তারারন্ধ্র হবে, আর যদি অপশনে তারারন্ধ্র না থেকে শুধুমাত্র আইরিস থাকে তো আইরিস হবে। ক্লিয়ার? এবার ব্যাপারটা একটু আমি বুঝতে পারছি একটু ডিফিকাল্ট হচ্ছে যে এই তারারন্ধ্র আর আইরিস এই বিষয়টা কি। তারারন্ধ্র আর আইরিসের বিষয়টা হচ্ছে এরকম টাইপের। দেখো এদিকে ভালো করে, ধরো এই হচ্ছে আমাদের চোখ। চোখের মাঝখানে এরকম গোল মতো একটা জায়গা আছে, আমরা জানি কালো মতো। এই পুরো কালো মতো অঞ্চলটাকে তুমি একটু ভালো করে দেখো, আমার চোখের দিকে দেখো, দেখতে পাবে যে কালো মতো যে অঞ্চলটা আছে তার মাঝে একটা পুটকুড়ি মতো ছোট্ট মতো আবার একটা কালো মতো অঞ্চল আছে। একটু ভালো করে খেয়াল করবে। যে কোনো মানুষের চোখ, দরকার হলে এরপরে তোমার কাছে যে আছে বাবা মা দাদা তাকে ভালো করে ডাকো, ডেকে দেখো এই যে আমাদের চোখের এটা হচ্ছে আমাদের কালো মতো অঞ্চলটা। কালো মতো অঞ্চলটাকে ভালো করে নজর দিলে বুঝবে তার মাঝে আবার একটা পুটকুড়ি মতো গোল মতো অঞ্চল আছে। তো এই যে গোল মতো অঞ্চলটা এইটার নাম হচ্ছে তারারন্ধ্র। এটার নাম হচ্ছে তারারন্ধ্র। আর এর বাইরে এই যে অঞ্চলটা মানে গোলমতো অঞ্চলটা বাদ দিয়ে বাকি যে কালো মতো অঞ্চলটা এইটার নাম হচ্ছে বাবা আইরিস। কি নাম? আইরিস। যখন আমাদের চোখে প্রচুর আলো পড়ে তখন আইরিসটা ছোট হয়ে যায়, তার ফলে তারারন্ধ্রটা ছুটি মতো হয়ে যায়, কম আলো ভেতরে প্রবেশ করে। আর যখন কম আলো থাকে তখন এই আইরিসটা বড় হয়ে যায়, তখন তারারন্ধ্রটাও বড় হয়ে যায়, যে তখন বেশি আলো চোখের মধ্যে প্রবেশ করে। বুঝতে পারলে? তাহলে আমাদের চোখের যে কালো মতো অঞ্চলটা আছে অ্যাকচুয়ালি কালো মতো অঞ্চলটার ভিতরেই আইরিসের ফান্ডা আছে, তারারন্ধ্রের ফান্ডা আছে। মাঝের গোল মতো পুঁতির মতো যে অঞ্চলটা সেটাকে আমরা বলছি তারারন্ধ্র। আর বাইরের যে কালো মতো একটু বা সামান্য কালো, ভিতরেরটা হচ্ছে একদম ডিপ কালো আর বাইরেরটা দেখবে অতটা কালো না, সেইটাকে আমরা বলছি কি না? আইরিস। কি বললাম বুঝতে পারলে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা? তাহলে ফার্স্ট একবার দেখে নাও, কনজাংটিভা ধুলোবালির হাত থেকে রক্ষা করছে, মুখস্থ হয়ে যাবে এখানে, একবার ভালো করে শোনো, মুখস্থ হয়ে যাবে। কনজাংটিভা ধুলোবালির হাত থেকে রক্ষা করছে। কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে, এটা স্বচ্ছ, চোখের বাইরের পর্দা কিন্তু সামনের দিকেরটা। তারপর হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা কি? চোখের বাইরের পর্দা কিন্তু ভিতরের দিকেরটা। কালার কি? সাদা, অস্বচ্ছ। কি কাজ? করয়েডকে রক্ষা করা। তারপরে চলে এসো কি, তারপরে হচ্ছে আমাদের আইরিস। আইরিস কি? আমাদের লেন্সের সামনে একটা শাটারের মতো অঞ্চল আছে, যেটা ছোট বড় হলে তারারন্ধ্র ছোট বড় হয়, আর তারারন্ধ্র যদি ছোট বড় হয় তাহলে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ হয়। তার মানে আইরিস এবং তারারন্ধ্র এরা দুজনা মিলেই কিন্তু আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দুটোই যদি অপশনে থাকে তাহলে অ্যাকচুয়ালি আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে কিন্তু তারারন্ধ্রটা হবে। ঠিক আছে? চলো, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? ঝট করে স্ক্রিনশট নিয়ে নাও, পরেরগুলো আমরা যাবো। চলো এরপর এরপর আমরা এতদূর পর্যন্ত দেখে নিলাম এই প্রত্যেকটা অংশের কাজ। এরপর হচ্ছে বাকি অংশগুলো কি কি আগে দেখে নেই, তারপর তাদের কাজ দেখবো। দেখো, প্রথমত কর্নিয়া স্ক্লেরা হয়ে গেছিল। স্ক্লেরার পরের যে স্তরটা আছে, স্ক্লেরার পরের যে স্তরটা তার নাম হচ্ছে কোরোয়েড। মানে এই যে স্তরটা কালো মতো দেখতেই পাচ্ছ, এই কালো মতো অঞ্চলটার নাম হচ্ছে কোরোয়েড। কোরোয়েড। ঠিক কোরোয়েডের ভিতরে, তাহলে একদম বাইরে আছে স্ক্লেরা কর্নিয়া, স্ক্লেরা কর্নিয়ার ভিতরেই আছে কে? কোরোয়েড। আর কোরোয়েডের ভিতরে এই যে নীল মতো যেটা এই দাগ দিয়ে আঁকা আছে এটার নাম হচ্ছে রেটিনা। কি নাম? রেটিনা। সব থেকে গুরুত্বপূর্ণ চোখের অংশ যেটার নাম হচ্ছে কি না? রেটিনা। তাহলে কোরোয়েড হলো, রেটিনা হলো। এছাড়া দেখতেই পাচ্ছ চোখের এই যে অঞ্চলটা দেখতেই পাচ্ছ, এটাকে নাম বলার আমার কিছু নাই, এই জিনিসটা এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। আচ্ছা, আর কি লিখেছি? সিলিয়ারি বডি। দেখো এই যে লেন্সটা, এই লেন্সটার ওপরে দেখো একটা পেশি আছে যেটা লেন্সটাকে ধরে আছে, নিচেও দেখো একটা পেশি আছে যেটা লেন্সটাকে কি করে আছে? ধরে আছে। এই যে দুটো পেশি ধরে আছে এই দুটো পেশির নাম হচ্ছে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি। এইখানে নাম লিখে দিই, এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। আর কিছু লিখেছি? রেটিনা। বেশ, এইটুকু আগে, এইটুকু জেনে নেই, তারপর আবার বাকিগুলো জানবো। তাহলে কি দেখলাম? যে কর্নিয়া স্ক্লেরা পর্যন্ত আমরা দেখেছিলাম, তার ভিতরের এই যে কালো মতো পুরো অঞ্চল জুড়ে আছে তার নাম হচ্ছে কোরোয়েড। কোরোয়েডের ভিতরে কি আছে? রেটিনা। আমাদের চোখের এই যে আইরিস আর তারারন্ধ্রর পরে আছে কে? লেন্স। আর লেন্সটাকে ধরে আছে যে দুটো পেশি নয়, অ্যাকচুয়ালি 6টা পেশি থাকে, তো এখানে দুটো কি আঁকা হয়েছে, এই দুটো পেশি যেটা ধরে আছে সেই দুটো পেশির নাম হচ্ছে কি না? সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি। ঠিক আছে? চলো এদের কাজগুলো আমরা দেখে নিই।
দেখো প্রথম কাজ হচ্ছে কোরোয়েড। কি লেখা আছে না, কোরোয়েড প্রথমেই দেখো লেখা আছে মেলানিন রঞ্জক থাকায় কালো বর্ণের হয়। আমরা কি জানি, আমাদের ত্বকের মধ্যে মেলানিন থাকে, তার জন্য কেউ কালো হয়, কেউ ফর্সা হয়। যার ত্বকে মেলানিন বেশি থাকে তাকে দেখতে তার গায়ের রং হয় কালো, যার ত্বকে মেলানিন কম থাকে তারা হয় বেশি ফর্সা। যেমন ধরো এই যে ধরো ইংল্যান্ড বা আমেরিকায় যারা বাস করে তাদের ত্বকের তারা ফর্সা। কেন তারা ফর্সা? তার কারণ হচ্ছে তারা যে অঞ্চলে বাস করে সেখানে সূর্যের আলো বোধহয় তির্যকভাবে পড়ে, তো সে কারণে তাদের দেহের মানে ওটা তাদের জন্মগত, তাদের দেহে মেলানিনের পরিমাণ কম থাকে, এই কারণে ওদের গায়ের কালার হচ্ছে ফর্সা। আর আমাদের গায়ের কালার কেমন? কালো বা তুমি বলতে পারো শ্যামবর্ণ। তার পিছনের কারণ হচ্ছে কি, আমাদের যে বডি, এই বডির মধ্যে মেলানিন বেশি থাকে, এই জন্য আমাদের গায়ের কালার হচ্ছে কি না কালো। ঠিক সেই রকমই আমাদের গায়ে যেমন মেলানিন থাকে সেরকমই চোখের একটা স্তরের মধ্যে মেলানিন থাকে। ঠিক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কোরোয়েড। দেখো লেখাই আছে মেলানিন রঞ্জক থাকায় কালো বর্ণের হয়। তাহলে এই যে কোরোয়েড, আমাদের শুধুমাত্র ত্বকের মধ্যে মেলানিন নেই, চোখের মধ্যেও মেলানিন আছে, চোখের ভিতরে। তো চোখের ভিতরে এই যে আবরণীটার মধ্যে মেলানিন আছে সেটার নাম হচ্ছে কোরোয়েড। আর এই কোরোয়েড মেলানিন থাকার জন্য কেমন হয়? কালো বর্ণের হয়। এবার বলো কোরোয়েডের কাজ কি হবে? কোরোয়েডের ভিতরে কি আছে? রেটিনা। তাহলে অবশ্যই রেটিনাকে রক্ষা করা হচ্ছে কোরোয়েডের প্রধান কাজ, প্রধান দায়িত্ব এটা। কোরোয়েডের প্রধান দায়িত্ব হচ্ছে রেটিনাকে রক্ষা করা। এছাড়া আর কি কাজ আছে? দেখো কোরোয়েড কালো বর্ণের, তার জন্য বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে। মানে ধরো কোনো একটা আলো ভিতরে প্রবেশ করার পর সেই আলোটা যেন বাইরে বেরোতে না পারে, মানে এই যে গিয়ে এখানে পড়লো পড়ার পর সে আর প্রতিফলিত যেন না হতে পারে, গিয়ে শুষে গেল। এরকম করে কোনো একটা আলোক রশ্মি গিয়ে পড়লো ধরো এই জায়গায়, বা ধরো গিয়ে পড়লো এই জায়গায় আলোটা পড়ার পর, বা এই জায়গায় আলোটা পড়ার পর সেখান থেকে আর প্রতিফলিত হবে না। কে করবে সেই কাজটা? সেই কাজটা করবে কোরোয়েড। কারণ কি? তার কালার হচ্ছে কালো, সে আলোটাকে কি করে নেবে? শোষণ করে নেবে, যাতে করে সে আর প্রতিফলিত না হতে পারে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে কোরোয়েডের মেন কাজ হচ্ছে কি না, এটা এর মেন কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা। আর সেকেন্ড কাজ হচ্ছে কি, যে আলোটা ভেতরে প্রবেশ করবে তাকে দ্বিতীয়বার আর প্রতিফলিত করবে না। এই প্রতিফলনে বাধা দেওয়াই হচ্ছে কোরোয়েডের প্রধান কাজ। কোরোয়েড এর মধ্যে মেলানিন থাকে, কালো বর্ণের হয়। তারপরে কি? তারপরে হচ্ছে লেন্স। আমাদের চোখের লেন্স দেখতেই পাচ্ছ, কেমন দেখতে লেন্সটা? নিশ্চয়ই অবতল আকৃতির না, উত্তল আকৃতির। দেখো লেন্সটি উত্তল প্রকৃতির হয়। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের চোখের যে লেন্স তার ফোকাস দৈর্ঘ্য পরিমাণ মতো হ্রাস বৃদ্ধি করা যায়। যেমন ধরো কোনো একটা কাঁচের তৈরি লেন্স আছে, সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা নির্দিষ্ট, তাকে তুমি বাড়াতে কমাতে কিন্তু পারবে না। হ্যাঁ, মাধ্যম চেঞ্জ করলে বাড়বে কমবে, কিন্তু ন্যাচারালি একই মাধ্যমে রেখে তুমি বাড়াতে কমাতে পারবে না। কিন্তু আমাদের চোখের লেন্সের একটা বিশাল 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 গুরুত্বপূর্ণ কাজ আছে। কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা বাড়াতে কমাতে পারি। এই কারণেই একই জায়গায় দাঁড়িয়ে আমি দূরের জিনিসটাও দেখতে পাচ্ছি, কাছের জিনিসটাও দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কি বিষয়টা? যে আমাদের চোখের যে লেন্স আছে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিমাণ মতো হ্রাস বৃদ্ধি করা যায়। কিভাবে করে, কে করে, আমরা আস্তে আস্তে জানবো। তারপর কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। স্বাভাবিক, যখন কোনো একটা আলো এরকমভাবে বাইরে থেকে প্রবেশ করবে, আলোটা প্রবেশ করলো, ধরো এখানে বাইরে কোনো বস্তু আছে, এই বাইরে থেকে আলোটা এরকমভাবে প্রবেশ করলো, তাহলে প্রথম কর্নিয়াকে ভেদ করলো, কর্নিয়ায় প্রতিসরণ হলো, তারপর অবশ্যই লেন্সে যাবে, লেন্সে প্রতিসরণ হবে, প্রতিসরণ হওয়ার পর কি হবে না, ফাইনালি এরকম জায়গায় সে একটা প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক এরকম জায়গায় কি হবে না, একটা প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে এই যে লেন্স, এই লেন্সটার কাজ কি? লেন্সটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, অর্থাৎ লেন্সের মধ্যে কিন্তু আলোর প্রতিসরণ ঘটে। তো এই গেল লেন্সের গল্প। তারপরে লেন্সের ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই দুটো, লেন্স হচ্ছে উত্তল প্রকৃতির, আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু পরিমাণ মতো হ্রাস বৃদ্ধি করা যায়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট না। আমাদের চোখে যে লেন্স আছে সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট না, তার পরিমাণ মতো তার ফোকাস দৈর্ঘ্যের মানটা পরিমাণ মতো কিন্তু হ্রাস বৃদ্ধি করা যায়। তারপরে চলে এসো সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কোনটা? এই যে লেন্সটা, এই লেন্সের ওপরে দেখা একটা পেশি আছে, নিচে একটা পেশি আছে, এই দুটো পেশিকে আমরা একত্রে কি বলছি? সিলিয়ারি বডি। কাজ কি? বুঝতেই পারছো, লেন্সটাকে কি করে আছে? ধরে রেখেছে। এই লেন্সটাকে কি করে আছে? ধরে রেখেছে। তার লেন্সটা ওপরে চলে যাবে, নিচে চলে আসবে, এপাশে চলে যাবে, এপাশে চলে যাবে, সিলিয়ারি পেশির গন্ডগোল হবে, তার জন্য চোখের লেন্সটা এদিক ওদিক মুভমেন্ট হয়ে যাবে। তো সেই মুভমেন্টটাকে করতে দেয় না সিলিয়ারি পেশি, ঠিক জায়গায় ঠিকঠাক সাইড করে সুন্দর করে চোখটাকে ঘোরায়। ঠিক আছে, তো সিলিয়ারি পেশির মেন কাজ হচ্ছে কি? সিলিয়ারি পেশির মেন কাজ হচ্ছে এই যে চোখ আছে, এই চোখের লেন্সটাকে কি করে? ধরে রাখা। এটাই হচ্ছে প্রধান কাজ সিলিয়ারি পেশি। এছাড়া আর একটা কাজ আছে সিলিয়ারি পেশির। কি হয়? ভালো করে শুনবে, তাকাবে এদিকে। এই যে ধরো দুটো সিলিয়ারি পেশি আছে, নিচে একটা ওপরে একটা, যদি এই সিলিয়ারি পেশি দুটো সংকুচিত হয়, কাছাকাছি আসে,
তাহলে লেন্সটা কেমন হয়ে যাবে? মোটা হয়ে যাবে। আর মোটা যদি লেন্স হয় তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। শুনবে কিন্তু, এটা পরের দিন আমাদের আবার লাগবে উপযোজনে, কারণ এই জায়গাটার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ওই হাইপারম্যাট্রোপিয়া, মায়োপিয়া, কখন কোন লেন্স ব্যবহার করব, কেন হাইপারম্যাট্রোপিয়া, মায়োপিয়া হয়, এই বিষয়টাকে বুঝতে পারবো। তার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কি বললাম? দুদিকে দুটো সিলিয়ারি পেশি আছে, ওপরে একটা আছে, নিচে একটা আছে, আরও থাকে চারিদিকে 6টা সিলিয়ারি পেশি থাকে টোটাল। তো ধরো এই যে সিলিয়ারি পেশি আছে, এই দুটো সিলিয়ারি পেশি ধরো সংকুচিত হয়, তাহলে যদি সংকুচিত হয় তাহলে লেন্সটা কেমন হয়ে যাবে? মোটা হয়ে যাবে। আর যদি লেন্স মোটা হয়ে যায় তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায়। আবার ধরো এই সিলিয়ারি পেশি দুটো কি হলো? প্রসারিত হয়ে গেল, দুদিকে সরে গেল। এভাবে যদি দুদিকে সরে যায় তাহলে লেন্সটা পাতলা হয়ে যাবে, আর লেন্স যদি পাতলা হয়ে যায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। তার মানে সিলিয়ারি পেশির আর একটা কাজ হচ্ছে কি, দেখো, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের চোখের যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ছে কমছে, সেই বাড়ছে বাড়াটা বা কমাটাকে কন্ট্রোল কে করছে? কন্ট্রোল করছে আবার সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডিটা সংকুচিত প্রসারিত হলেই কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, কমে যায়। ঠিক আছে? এই কারণেই আমরা একই জায়গায় দাঁড়িয়ে দূরের জিনিসকেও দেখতে পাই, কাছের জিনিসকেও দেখতে পাই। এর প্রধান কাজটাই হচ্ছে এটা। ঠিক আছে? পুরো ফান্ডা লুকিয়ে আছে কিন্তু এই জায়গায়। সিলিয়ারি পেশি সংকুচিত হবে, লেন্সটা মোটা হবে, ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। আবার সিলিয়ারি পেশি প্রসারিত হবে, লেন্সটা পাতলা হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক আছে? চলো আমরা পরের দিন আরো বিষয়টাকে ডিটেলসে জানবো। আজকে আমরা শুধুমাত্র কাজগুলো দেখছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। তারপরে চলে এসো রেটিনা। রেটিনা কোথায় আছে না, এই যে স্ক্লেরা হয়ে গেল, কোরোয়েড হয়ে গেল, ঠিক কোরোয়েডের পরে এই যে নীল মতো স্তরটা, এই স্তরটাই হচ্ছে রেটিনা। চোখের সব থেকে ইম্পর্টেন্ট অংশ রেটিনা। কি রেটিনার কি কাজ? দেখো, কোথায় গেল? রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন হয়। এই যে দেখো আমি দেখিয়েছি, এই ধরো একটা আলোকরশ্মি গিয়ে লেন্সে পড়লো, আলোকরশ্মি গিয়ে এরমভাবে আমাদের চোখের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর সেই আলোকরশ্মি ফাইনালি যে জায়গায় প্রতিবিম্ব তৈরি করবে সেই জায়গাটা কোথায় হবে? রেটিনা। এই রেটিনার মধ্যেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। এই যে রেটিনা, এই রেটিনার মধ্যেই কিন্তু কি হয় না, প্রতিবিম্ব তৈরি হয়। তারপর কি, বর্ণগ্রাহক রূপে কাজ করে। মানে ধরো আমাদের যে বিভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি, লাল কালার, নীল কালার, কালো কালার, কালোটা তো কোনো কালার না, ধরো লাল, নীল, বেগুনি, অন্যান্য যে সমস্ত কালার আছে, সেই সমস্ত কালারগুলোকে যে আমরা আলাদা করতে পারছি, এর পিছনের কারণটা হচ্ছে কি না, রেটিনা। রেটিনায় কি করে না, বর্ণগ্রাহক রূপে কাজ করে, বিভিন্ন বর্ণকে আলাদা করে। তারপর কি, অন্ধবিন্দু এবং পিতবিন্দু রেটিনায় অবস্থিত। আমি পরে আসবো অন্ধবিন্দু কি আর পিতবিন্দু কি। মনে রাখবে এই রেটিনায় একটা জায়গা আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পিতবিন্দু। বলেই দিই এটা, এই জায়গাটার নাম হচ্ছে পিতবিন্দু। কেন? কারণ এই জায়গায় সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক লেন্সের পিছন দিকে এই জায়গায় সব থেকে ভালো, রেটিনার মধ্যে কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। তো এখানে ভাবা সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, তার জন্য এই জায়গাটাকে আমরা কি বলবো? পিতবিন্দু। আর আমাদের চোখের এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে একদমই ভালো প্রতিবিম্ব তৈরি হয় না, তার জন্য এটার নাম হচ্ছে অন্ধবিন্দু। তো এই যে অন্ধবিন্দু বা পিতবিন্দু, দেখো এটা কোথায় অবস্থিত? এটা রেটিনার উপরেই অবস্থিত। ঠিক আছে? চলো তারপর কি, এই যে রেটিনা, এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে। মানে আমাদের চোখের যে রেটিনা আছে, রেটিনার মধ্যে দু ধরনের কোষ আছে। একটার নাম হচ্ছে রড কোষ আর একটার নাম হচ্ছে কোন কোষ। শুনবে এদিকে খুব ভালো করে। রড কোষের মধ্যে একটা রঞ্জক থাকে যার নাম রোডপসিন, আর কোন কোষের মধ্যে একটা রঞ্জক থাকে যার নাম হচ্ছে আয়োডোপসিন। কি নাম? আয়োডোপসিন। তো এই যে রোডপসিন বা আয়োডোপসিন, এই রোডপসিনের কাজ হচ্ছে এটা মৃদু আলোকে শোষণ করে। মানে ধরো সন্ধ্যে হয়ে গেছে, আলোর পরিমাণ কমে গেছে, বা ধরো রাত্রিবেলায় তুমি যে ছোট ছোট যে আলোগুলো হয় সেই আলোগুলো জ্বেলেছ, তা সেই সময় দেখবে তুমি ঘরের চারপাশে জিনিসগুলোকে খুব হালকা হালকা দেখতে পাচ্ছ। তার পিছনে কারণটা কি? সেখানে খুব অল্প আলো আছে, সেই আলোটা কিন্তু আমাদের চোখ গ্রহণ করছে, শোষণ করছে, প্রতিবিম্ব তৈরি করছে, আমি তাকে দেখতে পাচ্ছি, তাই তো? সেই মৃদু আলোটাকে শোষণ করে কে? সেই মৃদু আলোটাকে শোষণ করে রড কোষ, বা তুমি বলতে পারো রোডপসিন রঞ্জক। আবার উল্টো দিকে তীব্র আলো, যেমন এই মুহূর্তে আমি যেখানে আছি এর চারপাশে তীব্র আলো আছে, তো এই যে তীব্র আলো আছে, এই তীব্র আলোটাকে শোষণ করছে কে? এই তীব্র আলোটাকে শোষণ করছে তুই বলতে পারো কোন কোষ বা আয়োডোপসিন। এছাড়া আর কি করে না, বর্ণগ্রাহক। অর্থাৎ আমাদের চোখের যে কোন কোষ আছে, এই কোন কোষের জন্যই কিন্তু আমরা বর্ণকে আলাদা করতে পারি। তার মানে আমি যেটা ওভারঅল জানতে পারলাম, রেটিনার মধ্যে দুটো কোষ, রড কোষ, কোন কোষ। রড কোষ মৃদু আলোকে শোষণ করে, আর কোন কোষ তীব্র আলোকে শোষণ করে। এছাড়া কোন কোষ বর্ণকে আইডেন্টিফাই করে। কি বললাম বুঝতে পারলে?
যেমন দেখবে নিশাচর প্রাণী যেমন হচ্ছে বেড়াল, কুকুর, এদের এই সমস্ত প্রাণীদের দেহে কি হয় না রড কোষের সংখ্যা বেশি আছে, তার জন্য তারা রাত্রিবেলাতেও দেখতে পায়। ধরো এনিহাও যদি আমার চোখে রড কোষের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে আমিও রাত্রিবেলাতেও দেখতে পাবো চারপাশে কি হচ্ছে কি না হচ্ছে, কারণ আমি সেই সময় মৃদু আলোকে শোষণ করতে পারবো। ঠিক আছে, চলো বুঝতে পারলে এতদূর পর্যন্ত। একবার দেখে নিই আরেকবার জায়গাটা কি দেখলাম। আজকে আমরা যেটা এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম সেকেন্ড স্লাইডে, সেটা হচ্ছে কোরোয়েড। প্রথমেই হচ্ছে কোরোয়েড। কোরোয়েডের মধ্যে মেলানিন থাকে, আমাদের ত্বকে মেলানিন, চোখের মধ্যে মেলানিন। কোথায় আছে? কোরোয়েডে। সেই জন্য কোরোয়েডের কালার হচ্ছে কেমন? কালো। কি কাজ করে? বর্ণকে প্রতিফলিত হতে দেয় না। আর 2 নাম্বার, কোরোয়েডের ভেতরে রেটিনা আছে, তো রেটিনাকে রক্ষা করে। তারপরে কি? তারপরে হয়ে যাচ্ছে লেন্স। আমাদের চোখের লেন্সটা কেমন লেন্স? উত্তল লেন্স। আমাদের চোখের লেন্সের মূল বৈশিষ্ট্য কি? মূল ফান্ডা কি? মূল ফান্ডা হচ্ছে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিমাণ মতো বাড়ানো কমানো যায়। এই কারণেই একই জায়গায় দাঁড়িয়ে আমি কাছের জিনিসটাও দেখতে পাই, দূরের জিনিসটাও দেখতে পাই। ঠিক আছে, তারপর কি? লেন্স অবশ্যই প্রতিসারক মাধ্যম, কারণ এর মধ্যে আলো ভেতরে ঢুকে চোখের একদম রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়, তো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপরে কি? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কি রোল প্লে করে না, আমাদের যে লেন্স আছে, লেন্সের ওপরে নিচে দুটো পেশি আছে, এই পেশিগুলোকে বলছি সিলিয়ারি পেশি। কি কাজ করে? লেন্সকে চেপে দেয়, লেন্স একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। যখন সংকুচিত হবে লেন্স মোটা হয়ে যাবে, আর লেন্স মোটা হয়ে গেলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। আর যদি এই সিলিয়ারি পেশি প্রসারিত হয় তো লেন্সটা পাতলা হয়ে যাবে। লেন্স যখন পাতলা হয়ে যাবে তখন কি হবে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। তার মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধিতে অ্যাকচুয়ালি কাজটা কে করছে? সিলিয়ারি পেশি। ঠিক আছে, চলো তারপর কি? রেটিনা। রেটিনাতে অ্যাকচুয়ালি প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার প্রধান কাজই হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা আর আলোর বিভিন্ন বর্ণকে আইডেন্টিফাই করা। লাল, নীল, বেগুনি বিভিন্ন ধরনের কালারকে আইডেন্টিফাই করার কাজই হচ্ছে কার? না রেটিনার। তারপর কি? রেটিনার মধ্যে অন্ধবিন্দু, পিতবিন্দু আছে। যেখানে ভালো প্রতিবিম্ব তৈরি হয় সেটা পিতবিন্দু, আর যেখানে প্রতিবিম্ব ভালো তৈরিই হয় না তাকে আমরা বলবো কি না? অন্ধবিন্দু। রেটিনায় 2 ধরনের কোষ আছে, রড কোষ, কোন কোষ? রড কোষের মধ্যে রোডোপ্সিন রঞ্জক আছে। কাজ কি? মৃদু আলো, হালকা আলো, খুব অল্প অল্প আলোকে শোষণ করে। কোন কোষের মধ্যে আয়োডোপ্সিন রঞ্জক আছে। কি কাজ করে? তীব্র আলো শোষণ করে আর বর্ণকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, চলো এতদূর মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, তারপরে আবার পরের আরেকটু বাকি আছে ওটা দেখে নিই। চলো এরপর আর এই 3টে অঞ্চল পড়ে আছে, 3টে জায়গা পড়ে আছে, 3টে পয়েন্ট পড়ে আছে। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, আর একটা হচ্ছে অপটিক্স নার্ভ। দেখো ভালো করে, আমাদের এই যে অঞ্চলটা এটাকে আমরা বলেছিলাম কর্নিয়া, আর এই হচ্ছে আমাদের লেন্স। কর্নিয়া আর লেন্সের মাঝে দেখো এই যে গ্যাপটা আছে, দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে একটা তরল থাকে, যেই তরলটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমার। কোথায় লিখবো? জায়গা নেই, এইখানে লিখে দিই। এই যে তরল থাকে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় যে তরল থাকে তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো লেন্স আর রেটিনা এর মাঝে যে এই যে ফাঁকা মতো জায়গাটা, এরকম টাইপের এই যে ফাঁকা মতো জায়গাটা, এই পুরো ফাঁকা মতো জায়গাটাতে একটা তরল থাকে, একটা তরল দ্বারা পূর্ণ থাকে। ফাঁকা তো থাকবে না, একটা তরল দ্বারা পূর্ণ থাকে, যেই তরলটার নাম হচ্ছে, এইখানে লিখে দিলাম, ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তাহলে আমাদের চোখের মধ্যে দুটো ফাঁকা জায়গা আছে, যেই দুটো ফাঁকা জায়গা কিন্তু ফাঁকা নয়, তরল দ্বারা পূর্ণ আছে। কি তরল দ্বারা? সামনের যে তরল দ্বারা পূর্ণ আছে, বা সামনের যে কর্নিয়া আর লেন্সের মাঝের ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটাতে যে তরল আছে তার নাম অ্যাকুয়াস হিউমার। আর আমাদের লেন্স আর রেটিনা এর মাঝে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় যে তরল আছে তার নাম হচ্ছে কি না? ভিট্রিয়াস হিউমার। এই তরল দুটোর কাজ কি? প্রথমত দেখো, এই তরল দুটো চোখের শেপ প্রদান করে। মানে ধরো এই ফাঁকা জায়গাটায় কিছুই নেই, ফাঁকা মানে কিছুই নেই, ধরো তরল কিছু নেই, তাহলে কি হবে? এই লেন্স এদিকে বেরিয়ে চলে আসবে, এই আইরিস সামনে চলে আসবে, তারারন্ধ্র এদিক ওদিক চলে যাবে। তার মানে লেন্সটাকে একটা সুন্দর শেপ প্রদান করেছে। কে শেপটা প্রদান করেছে? এই অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার। সিমিলারলি ধরো এই জায়গায় কোনো ফাঁকা জায়গা কিছু, মানে এই ফাঁকা জায়গাটায় কোনো তরল নেই, তার মানে কি হবে? চোখের চাপ পড়লো তো এদিকটার ভেতর দিকে ঢুকে চলে আসবে, এইটা বেরিয়ে চলে যাবে, তার মানে চোখের শেপটা নষ্ট হয়ে যাবে। এই তরলগুলো কি কাজ করে? তরলগুলোর প্রধান কাজ হচ্ছে চোখটাকে শেপ প্রদান করেছে সুন্দরভাবে, যে একটা গোলকের মতো চোখটা আছে, এটা এদিক ওদিকে এটা এদিকে বেরিয়ে চলে যাচ্ছে না, এটা এদিকে ভেতরে ঢুকে চলে আসছে না। এর পিছনে কারণটা কি? এই অ্যাকুয়াস হিউমার আর এই ফাঁকা দুটো জায়গায় অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার নামে দুটো তরল আছে, যে দুটো তরল চোখের একটা শেপ প্রদান করে।
এছাড়া এর কি কাজ? অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমারের দেখো পয়েন্টে প্রথমেই লেখা আছে জলীয় তরল। অ্যাকুয়াস, অ্যাকুয়া কথার অর্থ কি? অ্যাকুয়া কথার অর্থ হচ্ছে কি না জল। তো অ্যাকুয়াস এই নামটা ভালো করে দেখবে, অ্যাকুয়াস, অ্যাকুয়াস কথাটার সাথে অ্যাকুয়া কথার টার্ম আছে, তো এই অ্যাকুয়া কথার অর্থ হচ্ছে জল। তো অ্যাকুয়াস হিউমার হচ্ছে জলীয় তরল, মানে এই তরলটা জলের মতো দেখতে, জল যে আমরা খাই সেই জলের মতো এই তরলটা দেখতে। তাহলে অ্যাকুয়াস হিউমার হচ্ছে জলীয় তরল। আর কি, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। চোখে একটা কি করে, চোখকে একটা শেপ প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, এছাড়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। মানে আলোক রশ্মি প্রবেশ করলো, অবশ্যই তাকে অ্যাকুয়াস হিউমারকে ক্রস করে লেন্সে আসতে হবে, তার জন্য অ্যাকুয়াস হিউমারের মধ্য দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, মানে আলোক রশ্মির প্রতিসরণ ঘটছে, তার মানে অ্যাকুয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপর কি, ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার দেখো লেখা আছে জেলির মতো পদার্থ। লেন্স আর রেটিনা এর মাঝে আছে কে ভিট্রিয়াস হিউমার, সামনে আছে অ্যাকুয়াস হিউমার আর পরে আছে কে ভিট্রিয়াস হিউমার। লেন্স আর রেটিনার মাঝে আছে ভিট্রিয়াস হিউমার। কেমন দেখতে না, সেটা হচ্ছে জেলির মতো পদার্থ। মানে এটা যেমন জলীয়, এটা কিন্তু জলের মতো না, এটা জেলির মতো পদার্থ। কি কাজ করে? চোখকে দৃঢ়তা প্রদান করে, এছাড়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। অবশ্যই আলোক রশ্মি যে গিয়ে লেন্সের পর যে রেটিনায় গিয়ে পড়ছে, তাহলে অবশ্যই তাকে এই ভিট্রিয়াস হিউমারকে ক্রস করে যেতে হচ্ছে, তার মানে ভিট্রিয়াস হিউমারও কিন্তু প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে। তারপরে কি, অপটিক স্নায়ু। এইবার ব্যাপারটা হচ্ছে কি না, এই যে ধরো আমি তোমাকে বলছি যে এই সামনে ধরো কোনো একটা বস্তু আছে, তাহলে একটা আলোক রশ্মি এরকমভাবে গিয়ে লেন্সে পড়লো, এখান থেকে গিয়ে লেন্সে পড়লো, তাহলে প্রথম কাকে ভেদ করলো? প্রথম কিন্তু ভেদ করলো কর্নিয়াকে। এই জায়গাগুলো খেয়াল রাখবে, প্রথম কিন্তু কাকে ভেদ করলো? কর্নিয়া, অর্থাৎ কর্নিয়া কিন্তু প্রথম আলোর প্রতিসরণ ঘটালো। তারপরে এই দুটো আলোক রশ্মি কার মধ্য দিয়ে গেল? তারপর গেল এইখানে অ্যাকুয়াস হিউমারের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে? অ্যাকুয়াস হিউমার। প্রথম গিয়েছিল কর্নিয়ার মধ্যে প্রতিসরণ ঘটলো, তারপর অ্যাকুয়াস হিউমারকে ক্রস করলো, মানে অ্যাকুয়াস হিউমারের মধ্যে কিন্তু প্রতিসরণ ঘটলো। তারপরে রশ্মি দুটো গিয়ে পড়লো কোথায়? লেন্সে। লেন্সে প্রতিসরণ ঘটলো। তারপরে লেন্স থেকে আলোক রশ্মিটা আবার ভিট্রিয়াস হিউমারকে ক্রস করে গিয়ে পড়লো কোথায়? রেটিনা। মানে তারপর প্রতিসরণ ঘটলো কোথায়? তারপর প্রতিসরণ ঘটলো ভিট্রিয়াস হিউমারে। মানে চারটে জায়গায় কিন্তু আলোর প্রতিসরণ ঘটলো। প্রথমে ঘটলো কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার। প্রতিসরণ ঘটার পর ফাইনালি এই বস্তুটার ইমেজ তৈরি হয়েছে কোথায়? এখানে। এবার ইমেজ তো এখানে তৈরি হয়েছে, তাহলে আমরা দেখতে কিভাবে পাচ্ছি? দেখো, এই দেখতে পাওয়ার পিছনে যেটা আছে সেটার নাম হচ্ছে অপটিক স্নায়ু। আমাদের চোখে অসংখ্য স্নায়ু আছে, তোমরা ক্লাস 10-এ পড়ছো দেখবে করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু। তো আমাদের যে 12 জোড়া করোটি স্নায়ু আছে তার মধ্যে একটা স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু। তো আমাদের এই যে চোখ আছে, এই যে আমার চোখ আছে, চোখের ভিতরের দিকে একটা স্নায়ু আছে, যেই স্নায়ুটা সোজা গিয়ে কানেক্ট হয়েছে কোথায়? মস্তিষ্কের গুরু মস্তিষ্কে। কোথায়? গুরু মস্তিষ্কে। অর্থাৎ ধরো আমার এই বস্তুটার প্রতিবিম্ব এখানে তৈরি হলো, এই ইমেজটা এখানে তৈরি হলো। যদি আমার দেহে কোনো অপটিক স্নায়ু না থাকে তাহলে কিন্তু আমি যত ইমেজ তৈরি হোক আমি দেখতে পাবো না। আমরা দেখতে পাচ্ছি তার পিছনের কারণটা হচ্ছে এই যে বস্তুটার এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই যে আলোর অনুভূতি বা এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে কে না এই অপটিক স্নায়ু দিয়ে সেটাকে পাঠাই কোথায়? গুরু মস্তিষ্কে। অ্যাকচুয়ালি দেখছে কিন্তু গুরু মস্তিষ্ক। চোখ হচ্ছে একটা যন্ত্র যেটা বাইরে থেকে ইমেজটাকে ক্যাপচার করছে, ক্যাপচার করে এই অপটিক স্নায়ুর মাধ্যমে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা পৌঁছাচ্ছে কিন্তু গুরু মস্তিষ্ক, দেখছে কিন্তু গুরু মস্তিষ্ক। দেখবে আমরা পড়েওছি গুরু মস্তিষ্কের কাজে, এটা শ্রবণ, দর্শন এইসবগুলোকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করতে? চোখ দেখছে, চোখ হচ্ছে যন্ত্র, এর কাজ দেখা, বাইরে থেকে ইমেজটাকে গ্রহণ করা। যদি কারোর দেহে, ধরো আমি কোনো একজন মানুষের দেহে ধরো এই অপটিক স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে সে যত ইমেজ তার মধ্যে তৈরি হোক সে কিন্তু দেখতে পাবে না। আবার ধরো কারোর চোখটাকে ধরো বাইরে বার করে নিয়ে চলে এসেছে, অথচ অপটিক স্নায়ুগুলো সুন্দরভাবে আছে, তাহলে কিন্তু সেই চোখটাকে বাইরে বার করে তুমি যদি এভাবে ঘোরাও তাহলে কিন্তু তুমি সব দেখতে পাবে, কারণ অপটিক স্নায়ুটা সুন্দরভাবে আছে, অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়নি। দেখছে কে? এই অপটিক স্নায়ুর মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল চলে যাচ্ছে মস্তিষ্কে, দেখছে কিন্তু মস্তিষ্ক। চোখ হচ্ছে কি? চোখ হচ্ছে একটা যন্ত্র যেটা ইমেজকে ক্যাপচার করে, এর কাজ হচ্ছে ইমেজকে ক্যাপচার করা, দেখার কাজ কিন্তু গুরু মস্তিষ্কের। কি বললাম বুঝতে পারলে? দেখো লেখা আছে অপটিক স্নায়ু কি করে? আলোক অনুভূতিকে গুরু মস্তিষ্কে প্রেরণ করে। আর দেখছে কে? সেই ফাইনালি মাথার উপরে সবাই বসে আছে, একদম বডির উপরে বসে আছে কেনা? গুরু মস্তিষ্ক। সে কিন্তু সবকিছুকে দেখছে। ঠিক আছে, তাহলে একবার আমরা দেখে নেই পুরোটা, এতদূর পর্যন্ত কোনো সমস্যা? একবার আমরা পুরো জায়গাটা দেখে নেবো। কি? চোখের বিভিন্ন অংশগুলো কি কি? চোখের বিভিন্ন অংশগুলো, চোখের একেবারে বাইরের দিকে যেটা আছে তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে কনজাংটিভা। তার নাম হচ্ছে কি না, কনজাংটিভা। ঠিক কনজাংটিভার পরে যে চোখের স্তর, সেই স্তরটাকে আমরা দুটো নাম দিয়েছি। বাইরের দিকেটার নাম দিয়েছি কর্নিয়া, ভিতরের দিকেটার নাম দিয়েছি স্ক্লেরা।
তাই তো। তারপরে কি আছে, আচ্ছা কনজাংটিভার কি কাজ ছিল, কনজাংটিভার কাজ ছিল ধুলোবালির হাত থেকে চোখকে রক্ষা করা। তারপরে চলে এসো কর্নিয়া, কর্নিয়ার কাজ কি, কর্নিয়া যে স্বচ্ছ, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ একে ক্রস করে আলোক রশ্মি চোখের মধ্যে প্রবেশ করে। তারপরে স্ক্লেরা, স্ক্লেরা হচ্ছে অস্বচ্ছ সাদা কালারের, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কোরোয়েডকে রক্ষা করা। তারপরে কে ছিল, ঠিক স্ক্লেরার পরেই যেটা ছিল তার নাম হচ্ছে কোরোয়েড। কোরোয়েড দেখতে কালো বর্ণের, কেন কালো বর্ণের, কারণ এর মধ্যে মেলানিন থাকে, আর মেলানিন কালো বর্ণের হয় বলে কোরোয়েড দেখতে কালো বর্ণের হয়। কোরোয়েডের কাজ কি, কোরোয়েডের প্রধান কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা। আর সেকেন্ড কাজ কি, কোরোয়েড আলোর প্রতিফলন হতে দেয় না, যে আলোটা ভেতরে প্রবেশ করলো তাকে আর প্রতিফলিত হতে দেবে না, কে না কোরোয়েড। তারপর কি, রেটিনা, এই যে রেটিনা সুন্দরভাবে দেখতে পাচ্ছ, রেটিনা আছে চোখের একদম ভিতরের স্তর, এই চোখের ভিতরের স্তরটা কি আমরা বলছি রেটিনা, যার কাজই হচ্ছে কি প্রতিবিম্ব তৈরি করা এবং বর্ণকে চেনা। রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, একটার নাম রড কোষ, একটার নাম কোন কোষ। রড কোষের মধ্যে রোডপসিন রঞ্জক থাকে যেটা মৃদু আলো দেখতে সাহায্য করে, কোন কোষের মধ্যে আয়োডপসিন রঞ্জক থাকে যেটা তীব্র আলোকে দেখতে সাহায্য করে। তারপরে চলে এসো লেন্স, এই যে লেন্স, আমাদের লেন্স হচ্ছে উত্তল লেন্স। আমাদের লেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে বাড়াতে কমাতে পারি, কার সাহায্যে পারি, উপরের সিলিয়ারি পেশির সাহায্যে পারি। এই সিলিয়ারি পেশি সংকোচন প্রসারণ হলেই লেন্স পুরু হবে, পাতলা হবে, মোটা হবে, পাতলা হবে। আর লেন্স মোটা যদি হয়, পাতলা যদি হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে কমবে। তারপর কি, লেন্সের সামনে আছে কি আইরিস, আর মাঝে আছে তারারন্ধ্র। আইরিস ছোট হলে কম আলো ভেতরে প্রবেশ করবে, মানে আইরিস যদি ছোট হয়ে যায় তাহলে তারারন্ধ্রটা ছোট হয়ে যাবে, কম আলোর ভেতরে প্রবেশ করবে। আর আইরিস যদি দূরে সরে যায় তাহলে তারারন্ধ্র বড় হয়ে যাবে, তার জন্য বেশি আলো চোখের মধ্যে প্রবেশ করবে। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম লেন্স আর কর্নিয়া এর মাঝে আছে অ্যাকুয়াস হিউমার, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, জলের মতো দেখতে। লেন্স আর রেটিনার মাঝে আছে ভিট্রিয়াস হিউমার, এটা জেলির মতো অঞ্চল, এর কাজ হচ্ছে লেন্সকে দৃঢ়তা প্রদান করা এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে ফাইনালি আমরা কিভাবে জিনিসটাকে দেখতে পাই, মানে কিভাবে কোনো বস্তুকে দেখতে পাই, কোনো একটা বস্তু এখানে আছে, সেখান থেকে আলো যাবে, প্রথম কর্নিয়ায় প্রতিসরণ হবে, তারপর অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার হয়ে ফাইনালি রেটিনায় প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব তৈরি হলো মানেই আমি দেখতে পাবো না, সেই প্রতিবিম্বটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে, সেই সিগন্যাল অপটিক স্নায়ুর মাধ্যমে যাবে কোথায়, একদম উপরে গুরু মস্তিষ্কে, তারপরে তুমি বিষয়টাকে দেখতে পাবে। ঠিক হ্যাঁ, বুঝতে পারলে? চলো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই প্রশ্ন দুটো একটু লিখে নাও। তোমাকে একটা পরীক্ষায় প্রশ্ন দেবে আমাদের চোখের যে প্রতিসারক মাধ্যমগুলিকে পরপর লিখতে। আমাদের চোখের যে প্রতিসারক মাধ্যম আছে, প্রতিসারক মাধ্যমগুলি কি কি, বা তাকে পরপর লিখতে। তাহলে আমাদের চোখের যে প্রতিসারক মাধ্যম আছে সেগুলোকে পরপর লিখতে হবে। তাহলে পরপর মানে বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছি, তাহলে পরপর লিখলে কি লিখবো, প্রথমে কে, প্রথম প্রতিসরণ কোথায় ঘটে, চলো ভালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কর্নিয়া, কর্নিয়াতে প্রতিসরণ ঘটে। তারপর কর্নিয়ার পর অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, তারপর অ্যাকুয়াস হিউমারের পর কোথায় গিয়ে পড়ছে আলো, লেন্স, আর তারপর গিয়ে পড়ছে কোথায়, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এই হচ্ছে আমাদের চোখের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলো। আমাদের চোখের এই চারটেই প্রতিসারক মাধ্যম আছে, এই চারটে জায়গাতেই আলোর প্রতিসরণ ঘটে, কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, চলো তারপর আমাদের চোখে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, এই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দিয়েছে মাধ্যমিকে বহুবার, যে আমাদের চোখে গঠিত যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি। যদিও পরের দিন বিষয়টা আবার বলবো প্রতিবিম্বর বৈশিষ্ট্য কি হবে, তাও আজকে একটু লিখে নাও প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আমাদের চোখে যে প্রতিবিম্ব হয় অবশ্যই রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে অবশ্যই আলোক রশ্মি মিশছে, কারণ আমরা জানি যে আলোক রশ্মি যদি মেশে তবেই আমরা প্রতিবিম্বটাকে তৈরি করতে পারবো, আর তা না হলে প্রতিবিম্বটা তৈরি হয়েছে বলে আমাদের মনে হবে। তার রেটিনাতে তো আলোক রশ্মি মিশছে, তার মানে মিশছে মানে সেখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা অবশ্যই কেমন হবে, সৎ প্রতিবিম্ব। কেমন, সৎ। প্লাস আর কি হবে, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার সামনে বন্ধুকে দেখতে পাচ্ছ, তাহলে বন্ধুর অত বড়, তার যে বন্ধুর যে হাইট সেই হাইটের প্রতিবিম্ব নিশ্চয়ই তোমার চোখে হচ্ছে না, তোমার চোখটা খুব ছোট, তার মানে নিশ্চয়ই প্রতিবিম্বটা বন্ধুর সাইজে তৈরি হচ্ছে না, তার থেকে আকারে ছোট হচ্ছে। যদি বন্ধুর সাইজে তৈরি হতো তাহলে ওইটুকু চোখের মধ্যে অত বড় বন্ধুকে তুমি দেখতে পাতে,
বা তোমার সামনে ধরো যে চারপাশে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার চারপাশে জিনিসগুলো অনেক তো বড় বড়, তোমার চোখের সাইজ তো এইটুকু, অথচ সেই জিনিসগুলোর সাইজ অনেক বড়, তুমি সেগুলোকে দেখতে পাচ্ছ। কি করে দেখতে পাচ্ছ? সেই বস্তুটার সমান আকারের প্রতিবিম্ব যদি চোখে তৈরি হতো তাহলে একটাই বস্তুকে দেখতে পেতাম, কোনোভাবে বাকি আর দেখতে পেতাম না। আমরা দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই ওই প্রতিবিম্বগুলো খুব ছোট ছোট আকারে তৈরি হচ্ছে, তবেই আমরা এই এত কিছু বস্তুকে একবারে চোখের মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা তো সদ্য বটেই, সদ ছাড়া আর কি হবে? আকারে ছোট, আকারে ছোট। আর কেমন হবে? আকারে ছোট হবে, আর কেমন হবে? একটা কথা মনে রাখবে, উল্টানো হবে। কেমন হবে? উল্টানো। মানে ধরো এখানে যদি প্রতিবিম্বটা এরকম টাইপের হয়, তাহলে এখানে প্রতিবিম্বটা উল্টে যাবে, এরকম টাইপের উল্টে যাবে, এর মাথাটা ওখানে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ অবশীর্ষ। কেমন হবে? অবশীর্ষ। তাহলে আমাদের চোখে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? সদ, আকারে ছোট এবং অবশীর্ষ। এই তিনটেই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চোখে গঠিত প্রতিবিম্বের। চলো আর দুটো প্রশ্ন, ছোট ছোট একদম। সেটা হচ্ছে আমাদের চোখের নিকট বিন্দু কত আর দূরতম বিন্দু কত? নিকট বিন্দু মানে হচ্ছে তুমি যে খাতায় লিখছো বা মোবাইলটাকে লিখছো, তুমি দেখো মোবাইলটাকে আস্তে 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 তোমার চোখের সামনে নিয়ে এসো, এরকম ভাবে মোবাইলটাকে আস্তে 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 চোখের সামনে নিয়ে এসো। দেখো একটা ডিস্টেন্সের পরে নিয়ে এলে আর তুমি বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবে না, তো সেই মিনিমাম ডিস্টেন্সটাকে আমরা বলবো নিকট বিন্দু। অর্থাৎ আমাদের চোখের সর্বনিম্ন যে দূরত্বে আমরা স্পষ্ট দেখতে পাই তার আগে নিয়ে এলে আর দেখতে পাবো না, সেই বিন্দুটাকে আমরা বলবো কি না? নিকট বিন্দু। তো সাধারণত এটা কম বেশি সবার এদিক ওদিক হয়, তা মোটামুটি এর অ্যাভারেজ যে মান তার মান হচ্ছে 25 সেন্টিমিটার। আমাদের চোখের নিকট বিন্দুর মান হচ্ছে কত? 25 সেন্টিমিটার। আর একটা হচ্ছে দূরবিন্দু। আমরা সর্বাধিক কতটা দূরত্বের বস্তুকে দেখতে পাই? আমাদের চোখের দূরবিন্দু হচ্ছে ইনফিনিটি, আমরা অসীম দূরত্বের বস্তুকেও দেখতে পাই। এবার অসীম মানে তুমি কিন্তু এখান থেকে বসে চাঁদের মধ্যে গর্তগুলোকে দেখতে পাবে না, সেরকম অসীম না, মোটামুটি আমাদের থেকে অনেকটা দূর পর্যন্ত আমরা বস্তুকে দেখতে পাই। সেই জন্য আমাদের চোখের দূরতম বিন্দুর মান হচ্ছে কত? অসীম বা ইনফিনিটি। ঠিক আছে, চলো এই গেল চোখ এবং চোখের বিভিন্ন অংশগুলো। স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও অবশ্যই খাতায়। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিসারক মাধ্যম কি, আমাদের চোখে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, নিকট বিন্দু কত, দূরবিন্দু কত। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ক্লাস এটুকুই। পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা দেখব উপযোজন কাকে বলে, তারপর হাইপারম্যাট্রোপিয়া রোগটা কেন হয়, তার প্রতিকারের উপায় কি, মায়োপিয়া রোগটা কেন হয়, তার প্রতিকারের উপায় কি। ঠিক আছে, তাহলেই আমাদের চোখের কনসেপ্ট শেষ। তারপরে আবার শুরু করব বিচ্ছুরণ। তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।